হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিকাশ সাইকো ইনস্টিটিউট। আজকের এই ক্লাসটি এইচএস থার্ড সেমিস্টার এডুকেশন বিষয়ের একটি এক্সাম ওরিয়েন্টেড ক্লাস। আজ আমরা মাধ্যমিক শিক্ষা কমিশনের শেষ অংশ ফাইনাল পার্ট 6 নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ক্লাসে আমরা 4টি খুবই গুরুত্বপূর্ণ টপিক একদম সহজভাবে বুঝে নেব। সেই টপিকগুলি হলো নারী শিক্ষা সম্পর্কিত সুপারিশ, অর্থসংস্থান সম্পর্কিত সুপারিশ, মুদালিয়ার কমিশনের সমালোচনা এবং কমিশন পরবর্তী অবস্থা। এই টপিকগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রায় এমসিকিউ প্রশ্ন আসে। তাই বলবো খাতা কলম নিয়ে বসে পড়ো এবং পুরো ক্লাসটা মন দিয়ে দেখো। ক্লাসটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ক্লাসটি লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। এই ক্লাসে আমরা প্রথমে আলোচনা করে নেব মাধ্যমিক শিক্ষা কমিশনের নারী শিক্ষা সম্পর্কিত সুপারিশ। শিক্ষাক্ষেত্রে নারী ও পুরুষের সমান সুযোগ নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটি পরীক্ষার জন্য যেমন জরুরি, তেমনি সমাজের উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চলো তাহলে একে একে সব পয়েন্ট সহজভাবে বুঝে নিই। পৃথক মেয়েদের বিদ্যালয়, প্রয়োজন অনুযায়ী বালিকা বিদ্যালয়। রাজ্যের প্রয়োজন অনুযায়ী মেয়েদের জন্য আলাদা বিদ্যালয় স্থাপন করার কথা বলা হয়। যেসব এলাকায় মেয়েদের শিক্ষা কম, সেখানে এই ব্যবস্থা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এতে মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি পায়। উপযুক্ত বিষয় পাঠদান, মেয়েদের জন্য উপযোগী বিষয়, মেয়েদের আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী কিছু বিশেষ বিষয় পড়ানোর ব্যবস্থা রাখা হয়, যেমন কার্যস্থ বিজ্ঞান, শিল্পকলা, সঙ্গীত ইত্যাদি। এতে তাদের ব্যবহারিক ও সৃজনশীল দক্ষতা বৃদ্ধি পায়। সহশিক্ষার সুযোগ, ছেলে মেয়ে একসাথে শিক্ষা, যেখানে অভিভাবকের কোনো আপত্তি নেই সেখানে সহশিক্ষার ব্যবস্থা করা যেতে পারে। এতে ছেলে ও মেয়েরা একসাথে শিক্ষা গ্রহণ করতে পারে। সহশিক্ষামূলক বিদ্যালয়ে মেয়েদের জন্য বিশেষ সুবিধাও নিশ্চিত করতে হবে। তো এখন আমরা নারী শিক্ষা সম্পর্কিত সুপারিশগুলি খুব সহজে বুঝে নিলাম। পৃথক বিদ্যালয়ে উপযুক্ত বিষয় সহ শিক্ষা, ছোট টপিক হলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এরপর আমরা আলোচনা করব মাধ্যমিক শিক্ষা কমিশনের অর্থ সংস্থান সম্পর্কিত সুপারিশ। শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে অর্থ খুবই গুরুত্বপূর্ণ। তাই এই টপিকটি পরীক্ষার জন্য যেমন দরকারি, তেমনি বাস্তব ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে একে একে সব পয়েন্ট সহজভাবে বুঝে নিই। কেন্দ্র ও রাজ্যের সহযোগিতা, যৌথভাবে শিক্ষা পরিচালনা। শিক্ষা পরিচালনার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে একসাথে কাজ করতে হবে। এককভাবে কাজ করলে সব দায়িত্ব পালন করা কঠিন হয়ে যায়। তাই যৌথ সহযোগিতার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা সম্ভব। কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, সংস্কার ও অর্থের দায়িত্ব। মাধ্যমিক শিক্ষার সম্পূর্ণ সংস্কারের দায়িত্ব কেন্দ্রীয় সরকার গ্রহণ করবে। প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা কেন্দ্র থেকেই করা হবে। এতে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দ্রুত সম্ভব হবে। শিল্প শিক্ষা কর, কারিগরি শিক্ষার জন্য বিশেষ কর। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নতির জন্য শিল্প শিক্ষা কর চালু করার কথা বলা হয়। এই কর থেকে প্রাপ্ত অর্থ কারিগরি শিক্ষায় ব্যয় করা হবে। এতে দক্ষতা ভিত্তিক শিক্ষার উন্নয়ন সম্ভব হবে। রাষ্ট্রায়ত্ত সংস্থা ও আয়ের অংশ, শিল্প সংস্থার আয় থেকে অর্থ। রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের আয়ের একটি অংশ শিক্ষার জন্য বরাদ্দ করা হবে। বিশেষ করে কারিগরি শিক্ষার উন্নয়নে এই অর্থ ব্যবহার করা হবে। এতে শিক্ষার জন্য অতিরিক্ত অর্থের উৎস তৈরি হয়। বিদ্যালয়ের আর্থিক ভার লাঘব, করমুক্তির সুবিধা। বিদ্যালয়ের ভবন ও জমির ওপর করমুক্তির ব্যবস্থা করার কথা বলা হয়। এতে বিদ্যালয়ের আর্থিক চাপ অনেকটা কমে যায়, ফলে তারা শিক্ষার মান উন্নয়নে বেশি মনোযোগ দিতে পারে। তো এখন আমরা অর্থ সংস্থান সম্পর্কিত সুপারিশগুলি খুব সহজে বুঝে নিলাম। রাজ্য সহযোগিতা, কেন্দ্রের দায়িত্ব, শিল্প শিক্ষা কর, সংস্থার আয়, করমুক্তি। এই টপিক ছোট হলেও পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এরপর আমরা আলোচনা করব মুদালিয়ার কমিশনের সুপারিশের সমালোচনা। টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কমিশনের সীমাবদ্ধতা ও দুর্বল দিকগুলি জানতে পারবো। চলো তাহলে একে একে সব পয়েন্ট সহজভাবে বুঝে নিই। শিক্ষার লক্ষ্য, স্পষ্ট নির্দেশনার অভাব। কমিশন শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করলেও তা বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেয়নি। ফলে শিক্ষার লক্ষ্য ঠিকভাবে কার্যকর করা কঠিন হয়ে পড়ে। এতে শিক্ষা ব্যবস্থায় কিছু অস্পষ্টতা থেকে যায়। বহুমুখী পাঠ্যক্রম, বাস্তব প্রয়োগ কঠিন। শিক্ষার্থীদের আগ্রহ ও যোগ্যতার ভিত্তিতে পাঠ্যক্রম তৈরির কথা বলা হয়, কিন্তু বাস্তবে সব বিদ্যালয়ে এই ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি। পরিকাঠামো ও শিক্ষকের অভাবে এটি কার্যকর হয়নি। বহুমুখী বিদ্যালয়, বিশেষজ্ঞ শিক্ষকের অভাব। বহুমুখী বিদ্যালয়ের ধারণা ছিল আধুনিক ও প্রগতিশীল, কিন্তু বিভিন্ন বিষয়ের জন্য দক্ষ শিক্ষক পাওয়া কঠিন ছিল। ফলে এই পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি। প্রবাহ নির্বাচন,
অল্প বয়সের সিদ্ধান্ত। অষ্টম শ্রেণীর পর শিক্ষার্থীদের নিজের বিষয় ও প্রবাহ নির্বাচন করতে বলা হয়। এই বয়সে তারা সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তাই এই প্রস্তাবকে বিজ্ঞানসম্মত বলা যায় না। পরামর্শ ও নির্দেশনা। গাইডেন্সের অভাব। বিষয় নির্বাচনের ক্ষেত্রে শিক্ষকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবে এই ধরনের গাইডেন্স অনেক ক্ষেত্রে পাওয়া যায়নি, ফলে শিক্ষার্থীরা ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনায় পড়ে। মধ্যশিক্ষা পর্ষদ গঠন। অতিরিক্ত সরকারি নিয়ন্ত্রণ। মধ্যশিক্ষা পর্ষদ গঠনের ফলে সরকারের নিয়ন্ত্রণ বেড়ে যায়। এতে শিক্ষা ব্যবস্থা কিছুটা যান্ত্রিক ও একঘেয়ে হয়ে পড়ে। বৈচিত্র্যের অভাব দেখা যায়। পরীক্ষা সংস্কার। নতুনত্বের অভাব। পরীক্ষা ব্যবস্থা পরিবর্তনের কথা বলা হলেও নতুন কোনো কার্যকর পদ্ধতি দেওয়া হয়নি, ফলে পুরনো পরীক্ষা ব্যবস্থার সমস্যাগুলো থেকে যায়। শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন বাধাগ্রস্ত হয়। মাধ্যমিক শিক্ষার কাঠামো। একরূপতার অভাব। দশম শ্রেণীর জন্য 1 বছর যোগ করে একাদশ শ্রেণী করার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু সঠিক নির্দেশনা না থাকায় বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন কাঠামো তৈরি হয়, ফলে সারা দেশে একরকম শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? মুদালিয়ার কমিশনের সুপারিশগুলো তত্ত্বগতভাবে খুবই উন্নত এবং প্রগতিশীল ছিল, তবে বাস্তব প্রয়োগে কিছু সীমাবদ্ধতা ও সমস্যা দেখা যায়। তবুও এটি স্বাধীন ভারতের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন আমরা আলোচনা করব মুদালিয়ার কমিশনের পরবর্তী অবস্থা, মানে কমিশনের সুপারিশগুলো বাস্তবে কতটা কার্যকর হয়েছিল এবং কি কি পরিবর্তন দেখা গিয়েছিল সেটা আমরা বুঝব। চলো তাহলে একে একে সব পয়েন্ট সহজভাবে বুঝে নিই। মাধ্যমিক স্তর বিভাজন। 6 to 8 ও 9 to 12 মাধ্যমিক শিক্ষাকে দুই ভাগে ভাগ করা হয়, নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। নিম্ন মাধ্যমিক স্তর ছিল 6 to 8 3 বছর, মাধ্যমিক স্তর ছিল 9 to 12। এতে শিক্ষার ধাপগুলো আরও সংগঠিত ও পরিষ্কার হয়। উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বহুমুখী বিদ্যালয়। বিশেষ ও বহুমুখী শিক্ষা। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নির্দিষ্ট বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, অন্যদিকে বহুমুখী বিদ্যালয়ে বিভিন্ন ধরনের বিষয় শেখার সুযোগ থাকে। এতে শিক্ষার্থীর নিজের প্রয়োজন অনুযায়ী শিক্ষা নিতে পারে। এরপর বিষয় নির্বাচন। নবম শ্রেণী থেকে বিষয় বেছে নেওয়া। নবম শ্রেণী থেকে শিক্ষার্থীদের বিষয় নির্বাচন করার সুযোগ দেওয়া হয়, এতে তারা নিজের আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনার অনুযায়ী পড়াশোনা করতে পারে, তবে অনেক ক্ষেত্রে সঠিক গাইডেন্সের অভাব ছিল। বিদ্যালয় রূপান্তর। সব বিদ্যালয় রূপান্তর সম্ভব হয়নি। সব বিদ্যালয়কে দশম থেকে একাদশ শ্রেণীতে রূপান্তর করা সম্ভব হয়নি, ফলে কিছু শিক্ষার্থীকে দশম শ্রেণীর পর কলেজে প্রাক বিশ্ববিদ্যালয়ের কোর্স করতে হতো। যেখানে একাদশ শ্রেণী ছিল সেখানে সরাসরি কলেজে ভর্তি হওয়া যেত। পাঠ্যক্রম পরিবর্তন। বিভিন্ন বিষয়ে নতুন পরিবর্তন। ভাষা, সাধারণ বিজ্ঞান, পৌরনীতি, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়ে পরিবর্তন আনা হয়। শিল্পবিদ্যা ও ব্যবহারিক বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হয়। এতে পাঠ্যক্রম আরও আধুনিক ও বাস্তবমুখী হয়। শিক্ষক শিক্ষণ ব্যবস্থা। প্রশিক্ষণ প্রতিষ্ঠান গঠন। শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, যেমন RIE, যে আজমির, ভোপাল, মহীশূর এবং ভুবনেশ্বর এই জায়গাগুলিতে প্রতিষ্ঠা করা হয় এবং এগুলোর পরিচালনা করে NCERT। এছাড়া PTTI, এছাড়া DLED, বিএড কলেজ ও ডাইটের মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ উন্নত করা হয়। মধ্যশিক্ষা পর্ষদ ও অন্যান্য সংস্থা। প্রশাসনিক কাঠামো। প্রতিটি রাজ্যে মধ্যশিক্ষা পর্ষদ গঠন করা হয়। জেলাগুলিতে DI অফিস ও হায়ার সেকেন্ডারি কাউন্সিল স্থাপন করা হয়। এতে শিক্ষা ব্যবস্থার পরিচালনা আরও সুসংগঠিত হয়। সামগ্রিক মূল্যায়ন। মুদালিয়ার কমিশনের সব সুপারিশ পুরোপুরিভাবে কার্যকর হয়নি, তবে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা সম্ভব হয়েছে। পরবর্তীতে 1964 সালের কোঠারি কমিশনের জন্য একটি ভিত্তি তৈরি করে। তো আজকের এই ক্লাসে আমরা মাধ্যমিক কমিশনের ফাইনাল পার্ট 6 সব গুরুত্বপূর্ণ টপিকগুলো একদম সহজভাবে বুঝে নিলাম। এর মাধ্যমে আমরা পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। পার্ট 1 থেকে ফাইনাল পার্ট পর্যন্ত আশা করি এখন তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার এবং এক্সামের জন্য তোমরা কমপ্লিটলি রেডি। যদি এই ক্লাসগুলো তোমার ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি তুমি এইচএস থার্ড সেমিস্টার এডুকেশন বা অন্যান্য যে কোনো সাবজেক্টে বেস্ট প্রিপারেশন করতে চাও তাহলে আমাদের বিকাশ আইকিউ অনলাইন ক্লাস জয়েন করতে পারো। এখানে তুমি পাবে কমপ্লিট সিলেবাস কভারেজ, MCQ শর্ট নোটস, এক্সাম ওরিয়েন্টেড নোটস অ্যান্ড সাজেশন, তার সঙ্গে হচ্ছে রেগুলার ডাউট ক্লিয়ারিং এবং মক টেস্ট, লাইভ ক্লাস। জয়েন করতে বা ডিটেলস জানতে এখনই কন্ট্যাক্ট করো 8100191916 এই নাম্বারে। আজকের এই ক্লাসটি এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে। দেখা হবে বিকাশ আইকিউ ইনস্টিটিউটের নতুন একটি ক্লাসে।